আমার তো অ্যারেঞ্জ ম্যারেজ একেবারেই পছন্দ না। অ্যারেঞ্জ ম্যারেজ মানে জীবনটা শুধু কষ্ট আর কষ্ট। অ্যারেঞ্জ ম্যারেজের ক্ষেত্রে কি হয় বলতো, একটা মেয়ে দেখতে সুন্দর কিনা, একটা মেয়ে বাড়ির কাজকর্ম রান্নাবান্না করতে পারি কিনা দেখে শুনে নিয়ে যাবে, তারপর সেই মেয়েকে নিজের বাড়িতে নিয়ে গিয়ে বাসন মাজাবে, জামা কাপড় কাচাবে, মানে সেই মেয়েটাকে নিজেদের বাড়ির চাকর বানিয়ে দেবে। তোকে তো শ্বশুর বাড়ির সবার কথা শুনে চলতে হবে, তোর কথা কেউ শুনবে না। আমার তো আর কিছু করার নেই রে, আমিও তো লাভ ম্যারেজই করতে চেয়েছিলাম, কিন্তু আমার ভাগ্যে হয়তো অ্যারেঞ্জ ম্যারেজই লেখা আছে, তাই যা হবে সবকিছুই মেনে নিতে হবে আমাকে। কি জানি বাবা, যাকে তুই চিনিস না জানিস না তার সঙ্গে কিভাবে সংসার করবি বলতো? আমাকে দেখ না, আমি তো শুভঙ্করকে 4 বছর ধরে চিনি। বিয়ের পরে আমার তো কোনো অসুবিধাই হবে না, কিন্তু তোর লাইফে যে ভালো করে ব্যান্ড বাজতে চলেছে সেটা আমি বুঝতেই পারছি। তুলির কথাগুলো ববিতার মনে প্রচন্ড পরিমাণে প্রভাব ফেলে, তাই মনে মনে সে নিজের বিয়ে নিয়ে নানান রকমের দুশ্চিন্তা করতে শুরু করে। নিজের বন্ধুর সঙ্গে কিছুক্ষণ সময় কাটিয়ে ববিতা যখন বাড়িতে ফিরে যায়, তখন বারে বারে তার শুধু তুলির কথাই মনে পড়ে। পরের দিন ববিতার হবু বর বিজয় তাকে শপিং করতে নিয়ে যায়। বিজয় ববিতাকে তার পছন্দ মতো সবকিছু কিনে দেয়। যেহেতু ববিতা এবং বিজয় দুজনেই একে অপরের অচেনা ছিল, তাই তারা একে অপরের সঙ্গে খুব একটা বেশি কথা বলতে পারে না। বিশেষ করে ববিতা লজ্জায় বিজয়কে তার মনের কথা খুলে বলতেও পারে না। তাদের শপিং কমপ্লিট হয়ে গেলে বিজয় ববিতাকে একটা রেস্টুরেন্টে নিয়ে যায়। আচ্ছা ববিতা, তুমি কি খাবে বলো, অর্ডার করে দিই। এই নাও মেনু কার্ড, দেখে বলো তোমার কি কি পছন্দ। না না, তুমি যা অর্ডার করবে আমি তাই খেয়ে নেব, আমার কোনো প্রবলেম নেই, আমি সবই খাই মোটামুটি। আচ্ছা, আমি একটু ওয়াশরুম থেকে আসছি, ওকে? এই বলে ববিতা ওয়াশরুমের দিকে যায়, আর সে মনে মনে ভাবে, আমার মনে হচ্ছে তুলি ঠিকই বলছিল, অ্যারেঞ্জ ম্যারেজের থেকে লাভ ম্যারেজ অনেক বেটার। আজকে যদি আমার লাভ ম্যারেজ হতো, তাহলে আমি হয়তো আমার পার্টনারকে আমার পছন্দের খাবারের নাম বলতে পারতাম, কিন্তু এখন তো আমাকে অন্যের পছন্দের খাবারই খেতে হবে। কিছুক্ষণ পর ববিতা যখন ওয়াশরুম থেকে ফিরে আসে, তখন সে দেখে যে টেবিলের উপর তার পছন্দের খাবার রাখা আছে, আর এই দেখে ববিতা প্রচন্ড পরিমাণে অবাক হয়। জিরা রাইস, শাহী পনির, চিকেন বাটার মশলা, মটন কষা, পোলাও, এগুলো তো সবই আমার ফেভারিট খাবার। তুমি কি করে জানলে যে এই খাবারগুলো আমি পছন্দ করি? আসলে আমি বুঝতে পেরেছি তুমি লজ্জায় আমাকে কিছু বলতে পারছিলে না, তাই আমি একবার তোমার মাকে ফোন করে তোমার পছন্দের খাবারের নামগুলো জেনে নিয়েছি। বিজয়ের কথা শুনে ববিতার ভীষণ ভালো লাগে, তাই ববিতা মনে মনে ভাবে বিজয়কে সে যতটা খারাপ ভেবেছিল ততটা খারাপ সে নয়। তারা দুজনে খাওয়া দাওয়া করে খুশি মনে বাড়িতে চলে যায়। কিন্তু বিয়ের আগে ববিতার তার হবু বরের সঙ্গে সেই একদিনই দেখা হয়। তারপর থেকে ববিতা চাইলেও তার হবু বরের সঙ্গে দেখা করতে পারে না। অন্যদিকে তুলি এবং শুভঙ্করও দুজনে মিলে একসঙ্গে বিয়ের কেনাকাটা করে। শপিং করতে গিয়ে তুলি জোর করে শুভঙ্করের উপর অনেক কিছুই চাপিয়ে দেয়। না না, আমি এত কম দামি বেনারসি শাড়ি নেব না, জীবনে একবার বিয়ে করব আর এত কম দামি বেনারসি শাড়ি পরবো? তুমি তো বিয়ের আগে থেকেই কিপটামি করা শুরু করে দিয়েছো শুভঙ্কর। আমার ওই 30,000 টাকা দামি বেনারসি শাড়িটাই চাই, এটা আমি কিছুতেই নেব না। আরে বাবা, তুমি কি শুধু বেনারসি শাড়ি কিনবে? আরো তো অনেক কেনাকাটা আছে, শুধু শাড়ি নিয়েই পড়ে আছো কেন? এখনো বিয়ের লেহেঙ্গা কিনতে হবে, তোমার ড্রেসের সঙ্গে ম্যাচ করে জুয়েলারি, মেকআপ, কত কিছু কিনতে হবে। শুধু শাড়ির পেছনে এত টাকা ব্যয় করলে তো হবে না। এই কম দামি বেনারসি আমি কিছুতেই নেব না। যখন তুমি নিজের পছন্দেই আমাকে সবকিছু কিনে দেবে, তাহলে আমাকে সঙ্গে করে কেন এনেছো? আর হ্যাঁ, এই সাদা রঙের শেরওয়ানিটা কিন্তু আমার একদম পছন্দ হচ্ছে না। আমি যেই রঙের লেহেঙ্গা কিনবো সেই রঙেরই শেরওয়ানি তোমাকে কিনতে হবে। আমরা দুজনেই রিসেপশনে একই কালারের জামা পরবো, এখন এটাই ট্রেন্ডিং এ চলছে। আরে তুমি তো আমার কোনো কথাই শুনছো না। আমার মনে হয় আমি শপিং এ তোমার সঙ্গে না এসে তোমাকে একাই পাঠানো উচিত ছিল। তোমার যা ইচ্ছে তুমি তাই করো, আমি আর কিচ্ছু বলবো না। এভাবেই তুলি শুভঙ্করের ভালো লাগা পছন্দ অপছন্দকে পাত্তা না দিয়েই সমস্ত কেনাকাটা নিজের পছন্দ মতোই করে। এভাবেই দেখতে দেখতে তুলিকে এবং শুভঙ্করের বিয়ের দিন চলে আসে। বিয়েতে এবং রিসেপশনে তারা কালার ম্যাচ করে পোশাক আশাক পরে, আর এই দেখে ববিতার খুবই মন খারাপ হয়ে যায়, কারণ সেও একটা সময় ভেবেছিল নিজের বিয়ের সময় তার হবু বরের সঙ্গে কালার ম্যাচ করে ড্রেস আপ করবে। নিজের বিয়েতে এমন কিছু হবে না ভেবে ববিতার কেমন যেন কষ্ট হয়। আর দেখতে দেখতে ববিতা এবং শুভঙ্করেরও বিয়ে হয়ে যায়। বিয়ের পর দুই বন্ধুর জীবন একেবারে পাল্টে যায়। একদিকে তুলিকা খুব সহজেই শ্বশুর বাড়িতে তার পরিবারের সকলের সঙ্গে খুব সহজে মানিয়ে নেয়। অন্যদিকে পরিবারের কে কেমন সেটা জানতে ববিতার বেশ ভালো মতো সময় লাগে। তুমি তো আজকে খুব সকাল সকাল উঠে পড়েছো ববিতা। আমি তো শুনেছিলাম তুমি বিয়ের আগে সকাল 10টায় ঘুম থেকে উঠতে। বুঝেছি, মা নিশ্চয়ই আমার অফিসের টিফিন তোমাকে তৈরি করতে বলেছে, তাই না?
হ্যাঁ, তোমার অফিসের টিফিন তৈরি করার জন্যই আমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠলাম। যতই হোক এখন তো আমি তোমার বউ, তোমার প্রতি আমারও তো একটা দায়িত্ব কর্তব্য আছে, তাই না? ঠিক আছে চলো, আজকে তুমি আর আমি একসঙ্গে টিফিন তৈরি করে ফেলি। আমি জানি বাড়িতে তুমি সেরকম ভাবে কোনো কাজকর্ম করতে না। না না, তোমাকে কোনো হেল্প করতে হবে না, তুমি যাও অফিসে যাওয়ার জন্য তৈরি হয়ে নাও। ততক্ষণে আমি তোমার টিফিনটা রেডি করে দেব, না হলে আবার তোমার অফিসে যেতে লেট হয়ে যাবে। আরে কে বললো দেরি হয়ে যাবে? আমি 10টার সময় অফিসের জন্য বেরোই, কারণ এখান থেকে আমার অফিস খুব কাছেই। এখন তো সবে 7টা বাজে, বলো আমাকে কি কি করতে হবে, আমি সব করে দিচ্ছি। বিজয়ের কথা শুনে ববিতা খুবই খুশি হয়। সে কখনো ভাবেনি অ্যারেঞ্জ ম্যারেজ করে সে এরকম একজন হেল্পফুল লাইফ পার্টনার পাবে। অন্যদিকে তুলি শ্বশুরবাড়িতে গিয়ে কোনো কাজ করতে চায় না। সে খুব সকালবেলা তার বর শুভঙ্করকে ঘুম থেকে ডেকে তোলে। এই শুভঙ্কর, তাড়াতাড়ি ওঠো, শুনতে পাচ্ছ না? আমি কিন্তু এখনই জল নিয়ে এসে তোমার মাথায় ঢেলে দেবো বলে দিলাম। বারবার একটা কথা বলতে ভালো লাগে না, উঠবে কিনা বলো? আরে কি হয়েছেটা কি? এত সকালবেলা ঘুম থেকে ডাকছো কেন? আমি তো 10টার সময় অফিসে যাই, আর এখন কটা বাজে যে তুমি আমাকে ডাকছো? বিয়ের আগের কথা ভুলে যাও, এখন তোমার বিয়ে হয়ে গেছে। তুমি অফিসে যাবে, সকালের ব্রেকফাস্ট বানাতে হবে, তোমার টিফিন প্যাক করতে হবে। আমি একা একা এত কিছু করতে পারবো না, তাই রান্নাঘরে চলো, আমাকে হেল্প করবে। কি তুমি কি পাগল হয়ে গেছো নাকি? বিয়ের আগে আমি কখনোই আমাদের রান্নাঘরে পা দিইনি। আমার মা আমাকে কখনোই বাড়ি থেকে কোনো কাজ করতে বলেনি, আর এখন বিয়ে হয়ে গেছে বলে বউয়ের সঙ্গে আমাকে রান্না করতে হবে? হ্যাঁ হবে, করতে হবে, কারণ বিয়ের আগে আমিও নিশ্চয়ই বাড়িতে রান্না বান্না করতাম না। বিয়ে করে শ্বশুর বাড়িতে এসে তোমার জন্য আমাকে রান্না বান্না করতে হবে। তাই চলো, তুমিও আমার সঙ্গে চলো। কি হলো, ওঠো তাড়াতাড়ি। এভাবেই তুলি জোর করে শুভঙ্করকে রান্নাঘরে নিয়ে যায়। দেখো রান্নাঘরের অবস্থা কতটা খারাপ। তুমি এক কাজ করো তো, তুমি আগে বাসনগুলো ভালো করে ধুয়ে নাও, তারপর রান্নাঘরটা পরিষ্কার করো। আমি আবার নোংরা রান্নাঘরে রান্না বান্না করতে পারি না। আর হ্যাঁ, রান্নাঘর পরিষ্কার করা হয়ে গেলে তুমি স্যান্ডউইচ বানানোর জন্য ভেজিটেবলগুলো কেটে নেবে, তারপর আমি স্যান্ডউইচটা বানিয়ে দেবো তোমাকে। তুমি তো সবই আমাকে করতে বলে দিলে, কিছুই তো বাকি থাকলো না। সব যখন আমিই করবো, তাহলে স্যান্ডউইচটা তুমি বানিয়ে কি করবে? ওটাও না হয় আমিই করে দেবো। ওয়াও, তুমি কত ভালো। ঠিক আছে, তুমি যখন স্যান্ডউইচ বানাবে আমার জন্য বানাবে কিন্তু বেশি করে। আর হ্যাঁ, তুমি টিফিনে কি নিয়ে যাবে বলো তো? আচ্ছা এক কাজ করো, তুমি টিফিনের জন্য ম্যাগি প্যাক করে নেবে, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। আর আমি ঘুমাতে যাচ্ছি, আসলে আমার ভীষণ ঘুম পাচ্ছে। আমার তো সকাল সকাল ঘুম থেকে ওঠার অভ্যাস নেই। এই বলে তুলি আবার ঘুমাতে চলে যায়। তুলির এমন ব্যবহারে শুভঙ্কর প্রচন্ড পরিমাণে অবাক হয়। কি সর্বনাশ, নিজের পছন্দের মেয়েকে বিয়ে করে আমি তো ভালো মতোই ফেসে গেছি। আমাকে রান্না ঘরের কাছে ফিরিয়ে দিয়ে নিজে ঘুরতে চলে গেল। এখন আবার কিছু বলতে গেলেই নানান কথা বলবে। এরকম ভাবেই দুই দিকে দুই বান্ধবী জীবন কাটাতে থাকে। কিন্তু প্রত্যেক দিন বিজয়কে দিয়ে বাড়ির কাজ করাতে ববিতার একদমই ভালো লাগে না। একদিন বিজয় যখন অফিস থেকে বাড়ি ফিরে এসে বলে, কই ববিতা, আজকে ডিনারে কি রান্না করতে হবে বলো? আজকে তুমি রেস্ট করো, আজকে রান্না আমি করব। তবে হ্যাঁ, কিভাবে রান্না করতে হবে সেটা কিন্তু বলে দিতে হবে। এইমাত্র অফিস থেকে এলে আর তুমি রান্না করবে বলছো? দেখো বিজয়, তুমি যে সব সময় সংসারের কাজকর্ম করো আমার কিন্তু ভালো লাগে না মোটেই। তুমি তো সারাদিন অফিসে থাকো, সারাদিন তোমাকে কতটা পরিশ্রম করতে হয়, আর আমি তো বাড়িতেই থাকি। তাই বাড়ির কাজগুলো আমাকেই করতে দাও না। তবে আমার যখন প্রয়োজন পড়বে আমি তোমাকে অবশ্যই ডেকে নেব। এভাবেই ববিতা নিজের স্বামীর খেয়াল রাখতে শুরু করে। অন্যদিকে তুলি সংসারের কোনো কাজ করতে চায় না। সে সবসময় শুভঙ্করের উপর জোর করে কাজকর্ম চাপিয়ে দেয়। তাই শুভঙ্কর বেশ ভালো মতোই চাপের মধ্যে থাকে। আবার মাঝে মধ্যে তাদের দুজনের মধ্যে বেশ ভালো মতো ঝগড়া ঝামেলাও হয়। আজকে কিন্তু আমাকে ঘুরতে নিয়ে যেতে হবে। বিয়ের কতদিন হয়ে গেল তুমি আমাকে কোথাও ঘুরতেই নিয়ে যাও না। চলো আজকে আমরা দুজনে বরং একটা ভালো জায়গায় ঘুরতে যাই। আজকে আমি কোথাও যেতে পারবো না তুলি। আজকে সারাদিন এমনিতেই অফিসে আবার খাটাখাটনি হয়ে গেছে, তাই আমার শরীরটা কেমন যেন খারাপ লাগছে। আমার বরং অন্য দিনে ঘুরতে যাবো, কেমন? বিয়ের পরে তুমি একদম পাল্টে গেছো। তুমি আমার কোনো কথা শোনো না, আমাকে ভালোই বাসো না তুমি। বিয়ের আগে তুমি কত ভালো ছিলে। ঠিক আছে, তুমি আমাকে ঘুরতে নিয়ে যাবে না তাই তো? কোনো ব্যাপার না, আমি নিজেই ঘুরতে চলে যাচ্ছি, আর তুমি আমাকে আটকাতে পারবে না, ওকে? এভাবেই তুলি শুভঙ্করের সঙ্গে ঝগড়া করে তার বন্ধু ববিতার শ্বশুর বাড়িতে চলে যায়। সেখানে গিয়ে ববিতাকে বাড়ির কাজকর্ম করতে দেখে তুলি বলে, দেখেছিস আমি তোকে কি বলেছিলাম? আমার কথা মিলে গেছে তো? আমি বলেছিলাম না অ্যারেঞ্জ ম্যারেজে মেয়েদেরকে বাড়ির চাকর বানিয়ে দেওয়া হয়। তোকে এখন একা একা বাড়ির সব কাজ করতে হচ্ছে। আর অন্যদিকে আমার বর আমাকে কত ভালোবাসে। বাড়ির সব কাজকর্ম আমার বর একাই করে, আমাকে তো কিছু করতেই দেয় না। সত্যি তোর কপালটা ভীষণ খারাপ।
না রে তুলি, এমন কিছু নয়। আসলে বিজয় আমাকে হেল্প করতে চায়, কিন্তু আমি ওকে কোনো কাজ করতে দিই না। সারাদিন অফিসে কাজ করে, আবার বাড়িতেও কাজ করবে। আমার খুব খারাপ লাগে। আর কে বলেছে বিজয় আমাকে ভালোবাসে না? বিজয় খুবই ভালো ছেলে, আর ও সত্যি আমাকে খুব ভালোবাসে, আমাকে খুব ভালো বোঝে। তাই আমি ওকে বোঝার চেষ্টা করি। থাক থাক, এখন আর আমাকে মিথ্যা গল্প শোনানোর কোনো প্রয়োজন নেই। অ্যারেঞ্জ ম্যারেজ করে তুই যে খুশি নেই, সেটা আমি ভালো মতোই তোকে দেখে বুঝতে পারছি। আচ্ছা চল, আমি এবার আসি। আসলে আমার বর আমাকে ছেড়ে বেশিক্ষণ থাকতে পারে না। এই বলে তুলি সেখান থেকে চলে যায়। তুলির কথাই ববিতা সেরকম কিছু মনে করে না। এভাবেই দেখতে দেখতে আরো কিছুদিন কাটে। একদিন তুলি তার বরের সঙ্গে এক বিয়ে বাড়িতে যায়। বিয়ে বাড়িতে গিয়েও তুলি তার বরের সঙ্গে ঝগড়া শুরু করে। তোমাকে বারবার করে বললাম আমার শাড়ির সঙ্গে ম্যাচ করে তুমি একটা পাঞ্জাবি পরো, কিন্তু তুমি আমার কোনো কথা শুনলে না। দেখো তো বিয়ে বাড়িতে কাপলরা সবাই কি সুন্দর কালার ম্যাচিং করে ড্রেস আপ করেছে। তুমি ফালতু ছেলে একেবারে। দেখো তুলি, তুমি সবসময় আমার উপরে জোর করে এইভাবে সবকিছু চাপিয়ে দিতে পারো না। আমার ইচ্ছা অনিচ্ছা, আমার পছন্দ অপছন্দের কি কোনো দাম নেই তোমার কাছে? সবসময় লাল নীল হলুদ সবুজ কালারিং জামা কাপড় ব্যবহার করতে আমার ভালো লাগে না। তোমাকে বিয়ে করেছি বলে সবসময় কি তোমার কথা মতোই চলতে হবে? আমি ফেড আপ হয়ে যাচ্ছি আমার লাইফ নিয়ে। আমার এখন মনে হচ্ছে তোমাকে বিয়ে করেই আমি ভুল করেছি। এই বলে শুভঙ্কর রাগ দেখিয়ে অন্যদিকে চলে যায়। তখনই তুলি সেই বিয়ে বাড়িতে তার বন্ধু ববিতা এবং তার স্বামীকে দেখতে পায়। তুলি দেখে যে ববিতাকে তার বর বিজয় খুবই ভালোবেসে নিজের হাতে খাবার খাইয়ে দিচ্ছে। শুধু তাই নয়, ববিতা শাড়ির কুচিও বিজয় ঠিক করে দিচ্ছে। আর এই দেখে তুলি মনে মনে ভাবে, আমার মনে হয় শুভঙ্কর ঠিকই বলেছে। আমি সবসময় ওর উপরে জোর করে সবকিছু চাপিয়ে দিই, সেই জন্য হয়তো আমাদের সংসারে এতটা ঝামেলা। লাভ ম্যারেজ হোক কিংবা অ্যারেঞ্জ ম্যারেজ, স্বামী স্ত্রী যদি একে অপরকে বুঝতেই না পারে, একে অপরের ইচ্ছা অনিচ্ছাকে প্রাধান্যই না দেয়, তাহলে কোনো সংসারেই সুখ শান্তি থাকবে না। সেদিনের পর থেকে তুলি নিজেকে সম্পূর্ণরূপে পরিবর্তিত করে নেয়। সে শুভঙ্করের ইচ্ছা অনিচ্ছা পছন্দ অপছন্দকে প্রাধান্য দিতে শুরু করে। তাই এখন শুভঙ্করও তার বউকে খুবই ভালোবাসা দেয়। এভাবে দুই বন্ধু অ্যারেঞ্জ ম্যারেজ এবং লাভ ম্যারেজ করার পরও হাসি খুশি সংসার করতে থাকে। একাদশ শ্রেণী পাশ করার পর পল্লবী এবং পৌশালী দ্বাদশ শ্রেণীতে উঠেছে। তারা শহরে একটি বড় কোয়েড স্কুলে পড়াশোনা করে। তাদের স্কুল ভীষণ কড়া প্রকৃতির হওয়ায় সকলে স্কুলের শিক্ষক এবং শিক্ষিকাদের খুবই ভয় করে চলে। একদিন, এই পৌশালী, এখন শুনছি অনেক মেয়েরাই নিজেদের নেল এক্সটেনশন করাচ্ছে, তাই চল আমি আর তুই আজকে গিয়ে একটা পার্লার থেকে নেল এক্সটেনশন করিয়ে আসি। তাহলে আমাদের হাতটাও কিন্তু দেখতে খুব সুন্দর লাগবে। তুই পাগল নাকি? তুই ভুলে যাচ্ছিস কালকে আমাদের স্কুল আছে। এখন যদি আমরা নোকে ওসব নেল এক্সটেনশন করাই, তাহলে আমাদের ক্লাস টিচার করিশ্মা ম্যাডাম আমাদেরকে তো ক্লাস থেকেই বের করে দেবেন। আরে কিছু হবে না। এখনকার দিনের মেয়েরা টিচারদের ভয়ে কি নিজেদের নোকে এক্সটেনশনও করাতে পারবে না? এত ভয় পেলে আর জীবনে শাস্তি খুঁজতে হবে না। আমার খুব ইচ্ছে করছে নেল এক্সটেনশন করার, তাই আমি করাবো। আর তোর যদি ইচ্ছা না হয় তাহলে করাস না। এই বলে পল্লবী নিজের নোকে নেল এক্সটেনশন করতে গেলে পৌশালীরও নেল এক্সটেনশন করতে খুবই ইচ্ছা করে। তাই সেও পল্লবীর সঙ্গে চলে যায়। দুজনে মিলে নেল এক্সটেনশন করে সুন্দর করে সেজে গুজে অনেক ফটো তোলে। পরের দিন সকালবেলা তাদের স্কুল থাকায় তারা দুজনে স্কুলের জন্য তৈরি হয়ে স্কুলে চলে যায়। প্রথমে তারা ক্লাসে বসে নিজেদের নখগুলো কারিশ্মা ম্যাডামের কাছ থেকে লুকিয়ে রাখে, কিন্তু কারিশ্মা ম্যাডাম তাদের দুই ছাত্রীর কাণ্ড কারখানা দেখতে পেয়ে যায়। পল্লবী, পৌশালী, বেঞ্চের উপর উঠে দাঁড়াও, এক্ষুনি উঠে দাঁড়াবে। তোমাদের এত বড় সাহস, তোমরা নিজেদের হাতে এরকম বড় বড় রং চাও নকল নখ লাগিয়ে স্কুলে এসেছো? তোমরা জানো না স্কুল স্টুডেন্টদের এসব অ্যালাউ নেই? ম্যাডাম প্লিজ, সবার সামনে আমাদেরকে বেঞ্চের উপর উঠে দাঁড়াতে বলবেন না, আমাদের খুব লজ্জা করে। বিশ্বাস করুন ম্যাডাম, আমি নিজের নখে এসব করতে চাইনি। এই পল্লবী আমাকে কালকে জোর করে নকল নখ লাগাতে এগিয়ে দিয়েছিল। আমি বারবার ওকে বলেছিলাম যে আপনি যদি দেখতে পান তাহলে আমাদেরকে বকবেন, কিন্তু তবুও পল্লবী ভয় করেনি। ও, যেই করিশ্মা ম্যাডাম আমাদের বকলো, তুই ঠিক আমাকে কেস খাইয়ে দিলি বল? ম্যাডাম প্লিজ ম্যাডাম, আপনি আমাকে শাস্তি দেবেন না, আমরা আর কখনো এরকম করব না। আমি তোমাদের কোনো কথাই শুনতে চাই না। তোমরা যদি বেঞ্চের উপর উঠে না দাঁড়াও, আমি তোমাদেরকে ক্লাসরুমের বাইরে বের করে নীল ডাউন করে দেব। সব ছাত্রছাত্রীদের সামনে এরকম নীল ডাউন হয়ে থাকতে ভালো লাগবে তো? ম্যাডাম আপনি আমাদেরকে শাস্তি দেবেন কি করে? কারণ আপনার নিজের নখেই তো নেল এক্সটেনশন করা আছে।
আমরা যদি বেঞ্চের উপর উঠে দাঁড়াই তাহলে আপনাকেও কিন্তু আপনার চেয়ারের উপর উঠে দাঁড়াতে হবে। হ্যাঁ, এটা একদম ঠিক কথা। আমি একেবারেই ম্যাডামের হাতের নকল নখগুলো তো খেয়ালই করিনি। ম্যাম, আপনি যদি টিচার হয়ে এসব কিছু করতে পারেন তাহলে আমরা ছাত্রী হিসেবে আপনার কাছেই তো শিখবো। আমরা নখ লাগিয়েছি, বেশ করেছি। করিশ্মা ম্যাডাম দুই ছাত্রীর মুখে এরকম কথা শুনে তাদের উপর প্রচন্ড পরিমাণে রেগে যায়। তাই সে পল্লবী এবং পৌশালী দুজনকেই জোরে জোরে স্কেলের বাড়ি মারে। কিন্তু করিশ্মা ম্যাডামের ক্লাস টিচার হিসেবে নিজের হাতে নকল নখ লাগিয়ে তাতে রং বেরঙের ছবি আঁকা উচিত হয়নি। আর এই উচিত কথা বলার ফলে দুই ছাত্রীকেই শাস্তি পেতে হয়। তোমাদের দুজনের এত বড় সাহস, তোমরা আমার মুখে মুখে তর্ক করছো? আমি তোমাদের বাবা মায়ের সঙ্গে দেখা করে তোমাদের নামে কমপ্লেন করব। তাহলে তোমাদের উচিত শিক্ষা হবে, আর পারলে তোমাদেরকে 7 দিনের জন্য সাসপেন্ড করব। ম্যাডাম, আপনি যদি আমাদের বাবা মায়ের সঙ্গে দেখা করেন আর আমাদের সাসপেন্ড করেন তাহলে আমরাও কিন্তু প্রিন্সিপালের কাছে গিয়ে আপনার নামে কমপ্লেন করে দেব যে আপনি সবসময় নিজের বাড়ির খাতা দেখে আমাদেরকে অঙ্ক করান, আর আপনি সেজেগুজে ক্লাসে আসেন। তখন প্রিন্সিপাল ম্যাডামও কিন্তু আপনাকে শাস্তি দেবেন। প্রিন্সিপাল ম্যাডামের কাছে এটাও বলবো যে আপনি ক্লাসে অঙ্ক না করিয়ে মাঝে মাঝে নাক ডেকে ঘুমিয়ে পড়েন, আর আমি লুকিয়ে লুকিয়ে ফোন নিয়ে এসে আপনার ঘুমিয়ে পড়ার ফটো তুলে নিয়েছি, এই দেখুন। এই বলে পৌশালী নিজের পকেট থেকে ফোন বের করে করিশ্মা ম্যাডামের ক্লাসে নাক ডেকে ঘুমানোর ভিডিও দেখায়। এই দেখে করিশ্মা ম্যাডাম ভীষণ ভয় পেয়ে যায়। কিন্তু অপরপক্ষে পৌশালী স্কুলের মধ্যে ফোন নিয়ে এসেও ঠিক করে না। ও ম্যাডাম, এখন পৌশালী ফোন নিয়ে এসে আপনার ঘুমানোর ভিডিও দেখালো বলে আপনি ওকে ছেড়ে দিলেন, আর আমরা যদি স্কুলে ফোন নিয়ে আসি তাহলে আপনি আমাদেরকে বকা দেন। এরকম দ্বিচারিতা কেন হবে বলুন? আমরাও কাল থেকে স্কুলে ফোন নিয়ে আসবো। আমি তোমাদের মতো ফালতু ক্লাস কখনো দেখিনি। তোমাদেরকে চরম শাস্তি দেওয়া উচিত। তোমরা যদি আমার ছেলে মেয়ে হতে তাহলে আমি তোমাদেরকে মেরে ঠিক করে দিতাম। আর পৌশালী, তুমি যদি প্রিন্সিপালকে আমার এই ভিডিও দেখাতে চাও তাহলে আমাকে শাস্তি দেওয়ার সঙ্গে সঙ্গে তুমিও কিন্তু প্রিন্সিপাল ম্যাডামের কাছ থেকে শাস্তি পাবে, কারণ তুমি স্কুলে ফোন নিয়ে এসে অপরাধ করেছো। সেই কথাটা মাথায় রেখেই যা করার করবে। আর আমি তোমাদের কোনো কথা শুনতে চাই না। এক্ষুনি আমার ক্লাস থেকে বেরিয়ে যাও। এই বলে করিশ্মা ম্যাডাম নিজের অসম্মান হওয়ার কারণে পল্লবী এবং পৌশালীকে ফোন করে ক্লাসের বাইরে বের করে দেয়। কিন্তু তাদের কাছে করিশ্মা ম্যাডামকে ফাঁসানোর জন্য প্রমাণ থাকলেও যেহেতু তারা দুজনেই কেস খাবে সেই কারণে তারা প্রিন্সিপাল ম্যাডামকে কিছু বলতে পারে না। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। করিশ্মা ম্যাডাম রোজ বদলা নেওয়ার জন্য পল্লবী এবং পৌশালীকে নানান রকমের শাস্তি দিতে শুরু করে। এই পল্লবী, যাও একতলায় স্টাফ রুমে গিয়ে আমার জন্য চকের বাক্স নিয়ে এসো। আমি ক্লাস করাতে আসার সময় চকের বাক্স নিয়ে আসতে ভুলে গেছি। তাড়াতাড়ি গিয়ে চক নিয়ে এসে দাও, তা না হলে আমি বোর্ডে লিখে অঙ্ক করাতে পারবো না। কিন্তু ম্যাডাম, আমাদের ক্লাসরুম তো 5 তলায়, আর আমি যদি এখন একতলার স্টাফ রুমে যাই তাহলে সিঁড়ি ভেঙে নামতে নামতে আমার পা ব্যথা হয়ে যাবে, আর স্কুলের লিফটটাও তো খারাপ হয়ে গেছে, তাই আমি যেতে পারবো না। আপনি প্লিজ অন্য কাউকে এই দায়িত্বটা দিন। তোমার এত সাহস কি করে হয়? তুমি আমার মুখের উপর কথা বলো। এখন যদি তুমি আমাকে চকের বাক্স না এনে দাও তাহলে আমি কিন্তু সবার সামনে তোমাকে ক্লাসের মধ্যে মুরগি করে দাঁড় করিয়ে রাখবো। তাহলে ভালো হবে তো? তুমি যদি একা যেতে না চাও তাহলে তোমার এই প্রিয় বান্ধবীকে সঙ্গে করে নিয়ে যেতে পারো। পল্লবী ম্যাডামের কোনো কথার উত্তর না দিয়েই পৌশালীকে সঙ্গে নিয়ে কোনো মতে একতলাতে নেমে করিশ্মা ম্যাডামের জন্য চকের বাক্স নিয়ে আসে। তারা দুজনে ম্যাডামের উপর ভীষণ পরিমাণে রেগে থাকে, কিন্তু তারা যেহেতু স্কুল ছাত্রী তাই তাদেরও কিছু করার থাকে না। তারা সিঁড়ি ভেঙে কষ্ট করে চকের বাক্স নিয়ে এলেও যেহেতু তাদের আসতে দেরি হয় তাই করিশ্মা ম্যাডাম তাদের দুজনের পেছনে স্কেলের বাড়ি মারে। তাই দুজনে ব্যথার কারণে বেঞ্চে বসতেও পারে না। এই দেখে সকল ছাত্রছাত্রীরা তাদের উপর হেসে ওঠে। ইস, তোদের দুজনের পেছনে স্কেলের বাড়ি খুব লেগেছে বল। আমার চিন্তা হচ্ছে তোরা দুজনে সকালবেলা উঠে পটি করবি কিভাবে। তাহলে তোরা দুজন প্রিয় বান্ধবী দুজনকে মলম লাগিয়ে দিস, কেমন? এই বলে বিনয় সেখান থেকে চলে যায়। ইস, ক্লাসরুম ভর্তি ছাত্রছাত্রীর সামনে ম্যাডাম কিভাবে আমাদের পেছনে স্কেলের বাড়ি মারলো বলতো? আমার একদম লজ্জায় মাথা কাটা যাচ্ছে। আমার তো আর স্কুলে পড়ার ইচ্ছাই নেই। পৌশালী, তুই এই কথা বলছিস? তাহলে শোন, ম্যাডাম যখন আমাদের পেছনে স্কেলের বাড়ি মারছিল তখন আমি যেই ছেলেটাকে পছন্দ করি, মানে আমি সুজয়ের কথা বলছি, ও না দেখে খুবই হাসছিল। এই বদমাইশ করিশ্মা ম্যাডামের জন্য সুজয় তো আমাকে আর পাত্তাই দেবে না।
আমাদের যে করেই হোক ওই বদমাইশ ম্যাডামকে জব্দ করতেই হবে, তা না হলে সারা জীবন আমাদেরকে এভাবে টর্চার করবে। আমরা দুজনে এখন ওনার পরম শত্রু। এভাবেই দেখতে দেখতে আরো কিছুদিন কাটে, কিন্তু করিশ্মা ম্যাডাম নিজের শাস্তির পরিমাণ কিছুতেই কমায় না। একদিন করিশ্মা ম্যাডামের বাড়ি থেকে তার বিয়ে ঠিক করা হয়, তাই সে তার হবু বর রিকির সঙ্গে রেস্টুরেন্টে দেখা করতে যাবে বলে স্কুল থেকে ছুটি নেয়। স্কুল ছুটি নেওয়ার পর করিশ্মা ম্যাডাম পার্লারে গিয়ে খুব সুন্দর করে সেজে নেয়। কিরে, ম্যাডাম আজকে অঙ্ক করাতে আসলো না কেন? আমাকে আর তোকে অন্য কোনো রকমের শাস্তি দেবে বলে প্ল্যান করছি নাকি? এই ক্লাসটা শুরু হওয়ার আগে আমার প্রত্যেকদিন খুব ভয় করে। না না, ম্যাডাম কালকে রাত্রিবেলা নিজের ফেসবুক আইডি থেকে আশীর্বাদের ফটো পোস্ট করেছিল। আমার মনে হয় কিছুদিনের মধ্যে ম্যাডামের বিয়ে হবে, তাই ম্যাডাম স্কুল থেকে ছুটি নিয়েছে। ম্যাডাম ভালোই আছে বুঝলি। তারপর আজকে আবার কোন পার্লারে সাজতে গিয়েছিল সেই ছবিগুলো আপলোড করেছে। আবার একটা কোন বড় রেস্টুরেন্টের ফটো পোস্ট করেছে। এই দেখ, ওনার ভালো থাকা বার করছি, তুই চল আমার সাথে। আমার মাথায় একটা হেভি বুদ্ধি এসেছে। ম্যাডামকে এমন শিক্ষা দেব যে ম্যাডাম সারা জীবন মনে রাখবেন, আর জীবনেও আমাদেরকে শাস্তি দেওয়ার কথা ভাববেন না। চল। অন্যদিকে করিশ্মা ম্যাডাম তার হবু বরের সঙ্গে দেখা করতে গিয়ে, রিকি, আমি আর তুমি বিয়ে করার পর প্যারিসে শিফট হয়ে যাব, কেমন? কারণ আমার ফালতু এই শিক্ষিকা চাকরি আর একদম ভালো লাগছে না। যত সব বাজে বাজে ছাত্রছাত্রীদেরকে নিয়ে আমার কাজ কারবার, ওদের শাস্তি দিতে দিতে আমি হাঁপিয়ে যাচ্ছি, তবু ওরা শোধরাচ্ছে না, জানো। এভাবেই তারা দুজনে জমিয়ে খাওয়া দাওয়া করতে থাকে। আর ঠিক এমন সময় হঠাৎ করে কোথা থেকে একটি ছেলে এবং ছেলের মা তাদের কাছে আসে। মা, এই দেখো, এই বদমাইশ মেয়েটা আমাকে ঠকিয়ে এখন অন্য ছেলের সাথে বসে দাঁত কেলিয়ে খাচ্ছে আর আড্ডা মারছে। ফেসবুকে আবার এদের আশীর্বাদের এঙ্গেজমেন্টের ফটো দিয়েছে। কি বদমাইশ মেয়ে রে বাবা, আমার জীবন নষ্ট করে এখন এই ছেলেটা জীবন নষ্ট করতে উঠে পড়ে লেগেছে। তুই ঠিক বলেছিস বাবা, এই বদমাইশ মেয়েটার শাস্তি পাওয়া উচিত। আর আমি এই কথাও শুনেছি যে এই মেয়েটা একেবারে বাজে শিক্ষিকা, আর এই ছাত্রছাত্রীদের খুব বাজে বাজে শাস্তি দেয়। বাবা, তুমি আমার ছেলের মতো, তাই আমি তোমাকে বলছি তুমি এই মেয়েকে একদম বিয়ে করো না। এইসব কথাবার্তা শুনি রিকি খুবই ভয় পেয়ে যায়, তাই তাড়াতাড়ি করে রিকি রেস্টুরেন্টের টেবিল ছেড়ে উঠে পড়ে। এরা কি বলছে? তুমি এই ছেলেটাকে বিয়ে করবে বলে ঠকিয়েছো? ছি, আমি তো একদমই বিশ্বাস করতে পারছি না যে তুমি এমন বাজে মহিলা। আমি তোমাকে হারগিজ বিয়ে করতে পারবো না। বিশ্বাস করো রিকি, আমি এদেরকে চিনি না, সত্যি বলছি। এরা পুরো মিথ্যা কথা বলছে আর আমাকে ফাঁসানোর চেষ্টা করছে যাতে আমার কখনো বিয়ে না হয়। রিকি কিছুতেই করিশ্মা ম্যাডামকে বিয়ে করতে চায় না, আর সে তৎক্ষণাৎ রেস্টুরেন্ট থেকে চলে যায়। এরকম কান্নাকাটি এবং ঝগড়াঝাটির মধ্যে হঠাৎ করে পল্লবীর মুখের থেকে গোঁফ খুলে পড়ে যায়, আর এর ফলে পল্লবীর আসল রূপ বাইরে বেরিয়ে আসে। এই দেখে পৌশালীও খুব ভয় পেয়ে যায় আর নিজের বুড়ি মহিলার বেশ ছেড়ে বাইরে বেরিয়ে আসতে বাধ্য হয়। তোমাদের দুজনের জন্য আমি কোনোদিনও সুখ পাবো না যা দেখছি। তোমরা এত বদমাইশ যে আমাকে সাজানোর জন্য এরকম বহুরূপ সেজে আমার বিয়ে ভাঙতে চলে এসেছো। এবার তোমরা শান্তি পেয়েছো তো? আমার বিয়ে ভেঙে আমি তোমাদের কি এমন শাস্তি দিয়েছি যার কারণে তোমরা আমাকে সারা জীবনের মতো শাস্তি দিলে? করিশ্মা ম্যাডামকে এভাবে কান্নাকাটি করতে দেখে পল্লবী এবং পৌশালীও খুব কষ্ট পায়, কারণ তারা ম্যাডামের সঙ্গে সামান্য মজা করতে চেয়েছিল। কিন্তু এই ঘটনা যে এতটা সিরিয়াস হয়ে যাবে সেটা তারা দুজনেই কল্পনা করতে পারেনি। ম্যাডাম, সত্যি আমার ভুল হয়ে গেছে। আমরা আর কখনো আপনার সঙ্গে এরকম মজা করব না। কিন্তু আপনি আমাদের এত শাস্তি দিয়েছেন যে আমরা এই কাজ করতে বাধ্য হয়েছি। আমরা রিকি স্যারের কাছে গিয়ে ক্ষমা চাইবো আর বলবো যে আমরা আপনার সঙ্গে মজা করেছি, তাহলে দেখবেন সব ঠিক হয়ে যাবে। কিন্তু আপনাকে প্রমিস করতে হবে যে আপনি আমাদেরকে আর কখনো শাস্তি দেবেন না। এই বলে পল্লবী এবং পৌশালী রিকির কাছে গিয়েও ক্ষমা চায়। তারা রিকিকে সমস্ত সত্যি ঘটনা বললে রিকি আর কখনো করিশ্মাকে অবিশ্বাস করে না। এই ঘটনার পর থেকে করিশ্মা ম্যাডামও তাদের দুই ছাত্রীকে আর কখনো শাস্তি দেয় না, কারণ শাস্তি দেওয়ার আগে তার এরকম বিয়ে ভেঙে যাওয়ার দৃশ্যের কথা মনে পড়ে। এর ফলে পল্লবী এবং পৌশালী তাদের ম্যাডামের বাজে শাস্তির হাত থেকে রক্ষা পায়।